মেঘলা আকাশ। আজ আমি সারাদিন যে প্রার্থীর সঙ্গে ঘুরবো তিনি বয়সে এবং রাজনীতিতে তরুণ। ভুবনডাঙ্গার মেঘলা আকাশে ঝড় বইয়ে দেওয়ার স্পর্ধা নিয়ে যাদবপুরের মতো লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন তিনি। যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। আজ সৃজন ভট্টাচার্যের সফর সঙ্গী এনকেটিভি বাংলা। সৃজন, গুড মর্নিং। গুড মর্নিং। বলো। প্রচারের ব্যস্ততা তো রয়েইছে, কিন্তু আজকে সফর সঙ্গী এনকেটিভি তোমার। ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। খুব ভালো। সকালটা শুরু হয় কিভাবে? সকালটা শুরু হয়, বেশি সকাল শুরু হয় একটু ছাতুর শরবত। যেদিন ছাতুর শরবতের টাইম থাকে না, পারলে একটুখানি ছোট্ট 20 টাকার চকলেট। চকলেট ক্যাডবেরি। আর তুমি কি চকলেট খেতে খুব ভালোবাসো? না, সুগার কন্টেন্ট। চকলেট মানে সুগার কন্টেন্ট বেসিক্যালি, এবং সেইটা অনেকক্ষণ টানে তোমাকে। তো সেইটা একটা নিয়ে আর একটু এখন চা খাচ্ছি, খেয়ে এখন বেরিয়ে পড়বো। দুপুরবেলা একটু খাবো, আবার তারপরে কখন খাবো জানি না, দেখা যাক। মানে এই জীবনটা গত দু মাস প্রায় জীবনটা তো একদম বদলে গেছে। হ্যাঁ, এটা রুটিনে এসেছে। এর আগে ছাত্র রাজনীতি করার সময়ও সকালবেলা উঠে রাজ্যের বিভিন্ন প্রান্তে ট্রেন ধরে বাস ধরে যাওয়া এসব ছিল, কিন্তু এখন যেরকম একদম রোজ বেরোতে হচ্ছে আর বাড়ি ফিরতে রোজ অনেক রাত ইত্যাদি। ভালো, আমি দেখো এমনি ক্লান্তি টান্তি তো থাকে, কিন্তু যখন প্রচারে বেরিয়ে একজন কোনো মানুষ অনেকক্ষণ মালা নিয়ে দাঁড়িয়ে আছেন, বা একটি রাস্তার আমার বয়সী কোনো ছেলে আমাকে দেখে একগাল হেসে দিল, বা একজন বয়স্ক মানুষ আশীর্বাদ করলেন, সেই হাসি মুখ, সেই চোখে যে আনন্দের ঝিলিক, সেটা দেখে সব ক্লান্তি ভুলে যায়। একটা জিনিস, এই জীবনটার বাইরে আমি যদি জিজ্ঞেস করি যে সৃজনের জীবনটা কেমন ছিল, মানে সৃজন কি খুব ঘুমপ্রিয়, সৃজন কি খুব খাদ্যরসিক, কি বলবে? মানে তোমার নর্মাল, মানে তুমি কিভাবে তোমার দিন কাটাতে, তোমার সারাদিনের রুটিন? না, খাদ্যরসিক খুবই। বন্ধুরা হাসতে হাসতে বলতো যে খাদ্য লোভীও অনেক ক্ষেত্রে। সর্বভুক আমি, মানে ইট বালি কয়লা গরু চাকরি এইসব খাই না, কিন্তু মাছ মাংস ডিম এইসব খুবই খেতে ভালোবাসি। এমনিতে দেখো, আমি তো দীর্ঘদিন এই কাজের সাথেই যুক্ত, এবং এসএফআইএস সেক্রেটারি হিসেবে যে সময় থেকে তোমার সাথে আমার আলাপ, আমি মোটামুটি গোটা রাজ্য আমাকে চষতে হয়েছে। ফলত এই জীবনটার সাথে আমি অভ্যস্ত নই তা নয়। এখন ইলেকশনের সময় খানিকটা ওইটা যেটা বললাম যে রুটিনে চলে এসছে। আগে যেটা মাসে 15 দিন হতো কি 20 দিন হতো, এখন সেটা মাসে 30 দিনই হচ্ছে। গত 2 মাস সেইভাবেই চলেছে। আমার ধারণা এই পরিশ্রমের একটা সুফল পাওয়া যাবে। একদমই, মানে শুভেচ্ছা তো থাকলোই, কিন্তু ঘুমপ্রিয় যেটা জিজ্ঞেস করলাম, লেট রাইজার, মানে যে 15 দিন হয়তো কাজ থাকে না, বাদ বাকি 15 দিন সৃজন কটায় ঘুম থেকে ওঠে? আমাদের জেনারেশনটা সাধারণত বেশি রাত অবধি জাগে, এবং মোবাইলে সারাদিনের পরে একটু তো তখন সারাদিন কি মেসেজ এলো, কি পারলে কোনো একটা এপিসোড দেখা, কিছু গান শোনা, এসব, বা নিজেরও কাজ, লেখা পড়া, বই। ফলত আমার যেদিন কাজ থাকতো না সেই দিন আমি একটু লেট রাইজার হতাম। একটু মানে কতটা, দর্শকরা জানতে চায়। সেটার কোনো ঠিক ঠিকানা নেই। বেলা গড়িয়ে দুপুর হয়ে যেতে পারে তো। সেটা ডিপেন্ডস আমি কখন ঘুমাতে গেলাম। 4টে-5টায় যদি ঘুমাতে যাই সেটাও কখনো কখনো হতো, তাহলে 11টা-12টা তো হতোই। কিন্তু এখন আর সেই সুযোগ নেই। এখন যদি ঘুমাতে 4টে-5টা হচ্ছেও কখনো, তাও পরের দিন 7টাতেই উঠতে হচ্ছে। জীবনটা একদম পাল্টে গেছে। কষ্ট হচ্ছে, কষ্ট তো করতেই হবে এই কটা দিন। আরেকটা যে সৃজন, হবি যদি জানতে চাই, গান তো তুমি খুব ভালো গাও, গান ছাড়া আর কি হবে? 5 বছর বললাম 5 বছর কষ্ট করবো বলে এসেছি। একদম ঠিক। না, গান আমি খুব খারাপ গাই। আমি তোমার গান শুনেছি, গিটার বাজিয়ে গান। গিটার টিটার কিছু বাজাতাম, আর একটা ব্যান্ডের সাথে যুক্ত ছিলাম, গান লিখতাম। গান লেখাটা এখনো কম বেশি কখনো কখনো হয়, কবিতা বা এইসব লেখালেখি, গান শোনা দেশ বিদেশের, ফুটবল একটা প্যাশন ভীষণভাবে।
এই মোটামুটি। আর সুযোগ পেলে একটু পাহাড়ে বেড়াতে যাওয়া, ট্রেকিং। আর এক- সমুদ্র ভালো লাগে? ভালো লাগে, তবে পাহাড় বেশি প্রিয়। আর এই যে খবরের কাগজ, যেটা এখনো অভ্যেস অনেকের চলেই গেছে, কারণ এক ক্লিকেই আমরা সব খবর পেয়ে যাই, খবরের কাগজ পড়ার অভ্যেস সৃজনের। এইটা আমার আছে, এবং এখন তুমি সামনে গণশক্তি দেখতে পাচ্ছ, সিপিআইএম এর মুখপাত্র, কিন্তু আমি চেষ্টা করি সব খবরের কাগজ সারাদিনে পড়ে ফেলার। কারণ তাতে ঠিকই ওতে হয়, কিন্তু অনলাইনে যেটা হয় অনেক ক্ষেত্রে বিক্ষিপ্ত খবর পাওয়া যায়। তো খবরের কাগজ এটা হোলসাম ব্যাপার, 8 পাতা জুড়ে, 10 পাতা জুড়ে, 16 পাতা জুড়ে, 12 পাতা জুড়ে অনেক খবর একসাথে, অনেকগুলো জানালা একসাথে খোলা। সেই পুরনো অভ্যেসটা বজায় রাখার চেষ্টা করি। ভালো, কারণ এই প্রজন্মের মধ্যে খবরের কাগজ পড়ার অভ্যেসটা মানে প্রায় হারিয়ে যাচ্ছে বললেই চলে। যাই হোক, অনেক প্রশ্ন আছে, অনেক উত্তর দেবে সৃজন। আমি সকালবেলায় যেটা বললাম যে যাদবপুর বলা হতো যে বামেদের শক্ত ঘাঁটি, সেই শক্ত ঘাঁটি সৃজন ফেরাতে পারবে, সেই উত্তর খুঁজবো, তবে বেলা গড়ালে। চায়ের কাপে চুমুক দিয়ে সৃজন ভট্টাচার্য বেরিয়ে পড়েছেন জনসংযোগ কর্মসূচিতে, অর্থাৎ প্রচারে। এই মুহূর্তে আমরা যাচ্ছি সোনারপুর তেমাথায়, আর এই যে স্প্রেডশিট, সেই স্প্রেডশিট পড়তে পড়তেও যাচ্ছি, তাই তো? হ্যাঁ, একটু চোখ বুলিয়ে নেওয়া আর কি। সারাদিনের পরে সময় হবে না, কোথায় কতটা বাকি থেকে গেল, এবং কোন শেষ বেলায় কোথায় খানিকটা নজর দেওয়া উচিত। যত শেষ বেলা বলছো, যত ভোট এগিয়ে আসছে, তত কি মনে হচ্ছে যে আক্রমণটা নামছে বেশি করে? তাই তো, আমাদের বাইক মিছিলে বারুইপুরে হামলা করলো, যাদবপুরে টালিগঞ্জে বেশ পরপর কয়েকটা ইনসিডেন্ট হলো, ক্যান্সার পেশেন্টকে মারধর করলো আমাদের সমর্থক। তারপরে 100 নম্বর ওয়ার্ডে গোটা সারা রাত জুড়ে সিসিটিভি ফুটেজও সামনে চলে এসেছে, তছনছ করলো আমাদের সমস্ত ফ্লেক্স, ব্যানার, পোস্টার। কালকে আমি 109 নম্বর ওয়ার্ডে গিয়েছিলাম, সেখানে আননেসেসারি বিক্ষোভ। তারপর একটা থানায় আমি ঘুরতে বেরোবো, মানুষের কাছে কথা বলতে যাব, সে থানা বলছে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য কলকাতা শহরের বুকে, আমি থানার নাম করছি না, সে থানা লজ্জা পেয়ে যাবে, বলছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য সিপিআইএম ক্যান্ডিডেটকে পরিক্রমা করতে দেওয়া যাবে না। তা আমি গিয়ে কালকে বলেছি যে কিসের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন? এক্স্যাক্টলি, গণতন্ত্রের নিয়ম তো, প্রার্থী মানুষের কাছে যাবে, সব মানুষের বাড়িতে যাবে। ইট ইজ দ্য ডিউটি অফ দি অ্যাডমিনিস্ট্রেশন টু এনশিওর দ্যাট। ফলত যদি অ্যাডমিনিস্ট্রেশন সেটা করতে না পারে, আমি গিয়ে পরিষ্কার বলেছি যে দেখুন, আমাদের লোকেরা জানে কিভাবে প্রচার করে টোরে নিতে হয়, কিন্তু আপনারা আপনাদের কাজটা করুন, আমরা চাইছি, তারপর দেখা যাক, হোপফুলি পেয়ে যাব। কিন্তু এই আক্রমণ কেন সৃজন, যখন সবাই বলছে, বিশেষ করে বিরোধীরা বলছে বামেরা কোনো ফ্যাক্টর নয়, শূন্য, তারা কোথাও নেই? শোনো, যাদবপুরে বামেরা এত বড় ফ্যাক্টর, তুমি যদি যাদবপুরের বিভিন্ন রাস্তা দিয়ে যাও দেখবে তৃণমূলের ফ্লেক্সে, তৃণমূলের হোর্ডিংয়ে, ব্যানারে তৃণমূল প্রার্থীর ছবির পিছনে ব্যাকগ্রাউন্ডে সবুজের থেকে লাল রং বেশি ব্যবহার করতে হয়েছে তৃণমূলকে। ফলত যাদবপুরের ভোটারের মন পাওয়ার জন্য তৃণমূলকে যদি বেশি লাল রং ব্যবহার করতে হয়, বুঝতে হবে লাল এখানে একটা বিরাট বড় ফ্যাক্টর। এবং যেটা ওদের খানিকটা ধারণা ছিল না, ওরা শুরুতে খুবই হেলাছেদ্দা চলছিল, কিন্তু যত দিন এগিয়েছে, যেভাবে মানুষ আমাদের সাথে এসেছেন, এবং বিজেপিটা আস্তে আস্তে যেভাবে অবসলিট হয়ে গিয়েছে, ইররিলেভেন্ট হয়ে গিয়েছে, অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে যাদবপুরে, এখন তৃণমূল ভয় পাচ্ছে যে সিপিআইএম যদি আমাদের হারিয়ে দেয় শেষমেশ। আমরা তো প্রথম থেকে বলছি আমরা জেতার মতো করে নেমেছি, ফলত এই ভয় থেকে আক্রমণ। কিন্তু প্রতিপক্ষ, আমার মনে আছে প্রথম দিন প্রচারে নাম ঘোষণা হওয়ার পর সৃজনকে বলে জিজ্ঞেস করেছিলাম আমি যে সৃজন, তোমার প্রধান প্রতিপক্ষকে? তুমি বলছিলে আমার প্রধান প্রতিপক্ষ কেউ নয়, আমি 1, 2, 3 কাউকে বিচার করছি না। হ্যাঁ, আমি বলেছিলাম যে আমার প্রধান প্রতিপক্ষ হিট ওয়েভ, এবং দ্বিতীয়ত আমি বলেছিলাম যে আমার ব্যক্তিগত শত্রুতা তো কোনো প্রশ্ন নয়, রাজনৈতিক লড়াই, আমি রুজি রুটির পক্ষে লড়তে নেমেছি, আমি কারুর বিরুদ্ধে লড়তে নামিনি। এখন আমি জিনিসের দাম কমাতে বলবো, তাতে করে যারা ইলেকটোরাল বন্ডে টাকা খেয়েছে তাদের গায়ে লাগলে তারা আমার প্রতিপক্ষ। আমি বেকারত্ব বলবো, তাতে করে যারা এসএসসি টেটে টাকা মেরেছে তাদের গায়ে লাগলে তারা আমার প্রতিপক্ষ। কিন্তু আমি মানুষের জীবন জীবিকার সমস্যা নিয়ে সেই কথাগুলোকে আমি রাজনীতির মূল স্রোতে ফিরিয়ে আনতে নেমেছি। তোমার চ্যানেলে সন্ধ্যাবেলার শোতে, প্রাইম টাইম শোতে, গরুর দুধে শোনা, বা কে কোথায় ঘরের মধ্যে ধাক্কা খেয়ে পড়ে গেল, কে কেঁদে দিল, তাকে মুখপত্র থেকে সরিয়ে দেওয়া, এই সব সিরিয়ালবাজির থেকে বেকারত্ব, স্কুল, কলেজ, হাসপাতাল, জিনিসের দাম, এইগুলো আলোচনা হবে বেশি বেশি করে, সেই জন্য নেমেছি। মানে সন্ধেবেলা শোতে এখন এই আলোচনা আর দেখাই যায় না, খালি কাদা ছোড়াছুরি, তাই তো? রাজনীতি এটা নয়।
তাই তো হচ্ছে, তাই না? তুমি আমাকে বলো তো, এই যে কনস্ট্যান্টলি একজন বর একটা পার্টিতে গেলে বউ আর একটা পার্টিতে চলে যাচ্ছে, এবং সেটা বোঝা যাচ্ছে যে সেটার মধ্যে অনেক ব্যক্তিগত অ্যাঙ্গেল আছে, একাধিক ঘটনা। আমি সব ভিতরে যাচ্ছি না, এগুলো সব শোভন নয় আলোচনা করা, কিন্তু এগুলো তো রাজনীতিবিদদের কাজ না, বা রাজনীতিকে যারা ফলো করে তারাও তো ঠিক এই কারণে, একজন ভোটার তো ঠিক এই কারণে ভোট দেন না এইগুলোর জন্যে। এগুলো দেখতে হলে কিউ কি সাসবি কবি বহুতই দেখবো। আমার যদি রাজনীতিতে কনসেন্ট্রেট করতে হয়, তাহলে আমার দেশে ধনী গরিবের ফারাক এই মুহূর্তে মোদির ভারতে ব্রিটিশ আমলের থেকে বেশি হয়ে গেছে। বৈষম্য কোথাও তুমি আলোচনা শুনেছো? আমার দেশে বেকারত্বের ভয়ানক অবস্থা, 8,000 স্কুল বন্ধ হয়ে গেল, 4 লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী কমে গেল এক ধাক্কায়। তুমি কলেজগুলোতে খোঁজ নিয়ে দেখো, আমাদের ছেলেমেয়েরা, ভাই বোনেরা পড়তে যাচ্ছে না। 20টা 21টা 22টা কাউন্সেলিংয়ের পরে 100 সিট ফাঁকা। তোমার এডুকেশন বিট যারা করে খোঁজ নিয়ে দেখো। তাহলে এই ছেলেমেয়েগুলো যাচ্ছে কোথায়? আমাদের পরবর্তী প্রজন্ম লেখাপড়া স্কুল কলেজ থেকে সরে গিয়ে কি করছে? এই খোঁজ কোথাও তুমি হতে দেখছো? কোথাও এই নিয়ে চর্চা আলোচনা হতে দেখছো? যারা কাজ করছে তাদের জব সিকিউরিটি নেই। বেকারত্ব তো একটা জিনিস, যারা কাজ পাচ্ছেও 14-15 ঘন্টা খাটছে, যখন তখন ছাঁটাই হয়ে যাচ্ছে। তাহলে এই জেনারেশনের জীবন জীবিকার সমস্যার কথা বলবে কে? যারা আছে ক্ষমতায়, তৃণমূল, বিজেপি, তারা এগুলো বলছে না। তারা এইসব স্টান্টবাজি করবে, তারা এইসব ব্যক্তিগত আকচাকচি, কাদা ছোড়াছড়ি, খেউড়, তাতে করে সাময়িকভাবে খবর হবে, উত্তেজনা হবে, কিন্তু মানুষের রুজি রুটির কথা অবহেলিত থেকে যাবে। সেই কথাকে মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য লড়তে নেমেছি। মানে মূল কথা হচ্ছে যে সৃজন চাইছে রাজনীতিতে পুনঃসৃজন ঘটাতে। ঠিক, রুজি রুটির দাবি দেওয়ার পুনঃসৃজন। এখানে আমার একটা প্রশ্ন, সৃজন তো একা, মানে একটা সিটে তো এটা হবে না। তুমি যেটা বলছো সেটা সৃজন একা তো পড়তে পারবে না। তাহলে একটা সিটে কেন হবে? এখন কয় দফা? 4 দফা হয়ে গেছে। তুমি লিখে রেখে দাও, তৃণমূল বিজেপির বাইরে অন্তত খান 5 সাংসদ বাম কংগ্রেস বোঝাপড়া পেয়ে গেছে ইতিমধ্যে, মোহাম্মদ সেলিম সহ অন্তত 4-5টা সিটে। যতক্ষণে আমরা আসবো, আস্তে 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 শ্রীরামপুরে দীপশিতা জিতবে, সুজনদা আছে। তুমি তমলুকে দেখো না, চমকে দেওয়ার মতো ফল হবে। তুমি ঝাড়গ্রামে দেখবে সোনামণি টুডু কী করবেন। তুমি রানাঘাট, কৃষ্ণনগর দেখবে, বর্ধমান পূর্ব দেখবে। অনেকগুলো সিট আছে যেগুলোতে আমরা চমকে দেওয়ার মতো ফল করব, এবং এই ইলেকশনের পরে বাংলার রাজনৈতিক ম্যাপ পাল্টে যাবে। এই যে রুজি রুটির কথা আমি বলছি, এই কথা বলার মতো অনেকগুলো লোক একসাথে পার্লামেন্টে ঢুকবে। সৃজন বলছে চমকে দেওয়ার মতো রেজাল্ট হবে। অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে 4 জুন পর্যন্ত। কালিকাপুর ওয়ানে জনসংযোগ কর্মসূচি সারছেন সৃজন ভট্টাচার্য। সৃজন, জনসংযোগ কর্মসূচিতে খুব জোর দিয়েছো প্রথম দিন থেকে। মূলত কোন বিষয়টাকে পাথেয় করে তুমি এগিয়ে যাচ্ছ? বিশাল কনস্টিটুয়েন্সি, 20 লক্ষ ভোটার, আশীর্বাদ চাই সৃজন। রুজি রুটির কথা আমি যেটা তোমাকে বলছিলাম, জিনিসের দাম কমাবো, 100 দিনের কাজটাকে ফেরাবো, চাকরির জন্য লড়াই করব, এবং সব মিলিয়ে স্কুল, কলেজ, হাসপাতাল, সেই সমস্যা সমাধান করার জন্য লড়ব। যাদবপুর লোকসভার জন্য আমাদের অনেকগুলো পরিকল্পনা আছে, যেমন ধরো মেট্রোটাকে বারুইপুর অব্দি নিয়ে আসা, কতগুলো লোকাল ট্রেন বাড়ানো, কতগুলো ভালো হাসপাতাল। এই কাজগুলো মানুষকে যখন বলছি যে দেখুন, আমি হিন্দু মুসলমান করতে আসিনি, আমি বাঙালি অবাঙালি করতে আসিনি, আমি লুটতরাজ করতে আসিনি, আশীর্বাদ করবেন, তোলাবাজি দাঙ্গাবাজি করতে আসিনি, আমি রুজি রুটির কথা, রুটি কাপড়া মাকানের কথা বলতে এসেছি। মানুষ সমর্থন করছে, ভালোবাসছে। সৃজন ভট্টাচার্য কি মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারবে? হতে চায় না। সৃজন ভট্টাচার্য সিপিআইএম এর একজন সাধারণ সৈনিক হতে চায়। পাশে থেকো। দেখবো সামনে দাদা তো কি দেখবো, কাকে দেখবো দাদা? চলো, এই যে ও কালকে সায়নের কাছে গিয়েছিল, জানি তো। দেখো। নমস্কার নমস্কার। সেটা হচ্ছে যে সৃজন ভট্টাচার্য
মমতা ব্যানার্জি হতে চান না। সৃজন ভট্টাচার্য সিপিআইএম এর একজন সৈনিক, কমিউনিস্ট পার্টির একজন সামান্য কর্মী হতে চায় এবং সেটাই আমার কাজ। আমি একটা ছবিটা দেখাবো। সৃজন ভট্টাচার্য যখন কালিকাপুর দিয়ে এগিয়ে যাচ্ছে তখন ঠিক এইভাবেই তাকে আশীর্বাদ করছেন সাধারণ ভোটাররা, সাধারণ মানুষ। আমি একটু দেখাবো। কেমন প্রার্থী, কেমন? খুব ভালো প্রার্থী। কি চান এই প্রার্থীদের কাছে? কি চান? দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত। সমস্যার জায়গায় উনি জিতুক, উনি জিতুক। আমাদের কি- আসুক। কি চায়? কি জিতলে, যদি জিতে আসে প্রার্থী, কি চায়? আমাদের জায়গার উন্নতি চাই। এই জায়গার উন্নতি চায়। সমস্ত কাজের কাজ উন্নতি। করে দেখিয়ে দিন। বলছি উনি জিতলে কাজের কাজ করে দেখিয়ে দিন, সবাই দেখুক, সব জনসাধারণ সবাই করুক। ভালো ভালো বলুন। ঠিক আছে, আর থামো না। এই মালাটা মালা হয়েছে? ও মালা হয়নি, আচ্ছা দাও। বলুন। এইভাবে এটাকেই আবেগ বলছে সৃজন, অর্থাৎ যেখানেই যাচ্ছে সেখানেই তাকে মালা পরে আশীর্বাদ করছেন। যেহেতু তীব্র গরম, সেই তীব্র গরমে শরবত খাওয়াচ্ছেন, কেউ দই খাওয়াচ্ছেন। সোনা ছেলে। আবেগ, একটা আবেগ ধরা পড়ছে কিন্তু ছবিতে। সৃজন ছবি কথা বলছে। হ্যাঁ, ছবি কথা বলছে। এনারা তো আমাদের পার্টির সমর্থক, তাদের ভালোবাসা পাচ্ছি, সেটা খুব অস্বাভাবিক নয়। কিন্তু আমাদের পার্টির মিটিং মিছিলে আসেন না, প্রার্থীর জন্য মালা নিয়ে দাঁড়িয়ে থাকেন না, স্লোগান দেন না, এমন অনেক মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন, সেই ভালোবাসাটাই আমাকে উদ্বুদ্ধ করছে, অনুপ্রাণিত করছে। এবং বুঝতে পারছি ইন্ডিকেশন, ভোট হলে মানুষ তার ভোট নিজের মতো করে দিতে পারলে যাদবপুর এবার লালে লাল হয়ে যাবে। ভোট হলে মানে তুমি বলছো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় না? হ্যাঁ, যাদবপুরে অনেকদিন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। এই যে তৃণমূলের এমপি টেমপি দেখো এইসব, বা কাউন্সিলর দেখো, পঞ্চায়েত প্রধান দেখো, এইসব সব এলাকা যা আমরা ঘুরছি, 40, 42, 45, 48% করে ভোট পেয়েছিল পঞ্চায়েতে। কাউন্টিংয়ের সময় সব লুট হয়ে গেছে, সার্টিফিকেট দেয়নি। এইবারে মানুষ বলছে পঞ্চায়েতের বদলা লোকসভায় হবে, পৌরসভার বদলা লোকসভায় হবে, এবং সেই মতো করে আমাদের পার্টিও প্রস্তুত হচ্ছে। এটা তো সেন্ট্রাল ফোর্স ইলেকশন কমিশন নজরদারি করবে, আমাদের ভরসা আছে যাদবপুরে এইবারে ভোট হবে, আর ভোট হলে অনেক খেলা ঘুরে যাবে। খেলা ঘুরবে একদম। মানে খেলা হবে না, খেলা ঘুরবে। খেলা ঘুরবে, খেলা ঘুরবে, খেলা ঘুরবে, অফকোর্স। কারণ মানুষ তোলাবাজি দাঙ্গাবাজি পছন্দ করছেন না। নিষ্ক্রিয় এমপি পার্লামেন্টে কম থাকবেন, টিকটকে বেশি থাকবেন, টিকটকের মধ্যে কোনো দোষ নেই, কিন্তু এমপির কাজ পার্লামেন্টে থাকা, তাহলে টিকটকারটাই হতেন। এইটা যা হয়েছে মানুষ পছন্দ করেননি। ফলত আমি যখন বলছি আমি সর্বক্ষণের রাজনৈতিক কর্মী, সারাক্ষণ কাজ করব মানুষের কাছে। মানুষ সৃজন, টিকটক এখন হয় না, এখন তো রিলসের যুগ। আশীর্বাদ চাই আপনাদের। হ্যাঁ, সে তো দেখতে পেলাম রচনা ব্যানার্জিকে ধোঁয়ার পাশে, কারখানার পাশে দাঁড়িয়ে রিলস বানাচ্ছেন, এইগুলো ফাজলামো। আশীর্বাদ করো, পাশে থেকো, দয়া। এগুলো ফাজলামো। হ্যাঁ, আমি তোমাকে যেটা তখন বলছিলাম যে রাজনীতিবিদদের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে মানুষের জন্য কাজ করার সিরিয়াসনেস থাকা দরকার। পলিটিশিয়ানস আর নট কমিক রিলিফ। এই যা চালু হয়েছে তাতে করে রাজনীতিবিদরা খেলো হয়ে যাচ্ছেন। একদিকে রাজনীতিবিদদের একাংশ দুর্নীতিকে প্রমোট করছেন, আরেকদিকে রাজনীতিবিদরা রাজনীতির কাজটা যে সিরিয়াস কাজ নয়, আশীর্বাদ চাই, পাশে থাকবে, সেইটা দাঁড় করিয়ে দিচ্ছেন এমন কিছু লোক। আখেরে খুব ভালো হচ্ছে না। দাঁড়িও না, কোথাও দাঁড়িও না। আচ্ছা, একটা বিষয় সৃজন একটু জানতে চাইবো। চলে এসো, যাদবপুর মালাটা পরিয়ে দাও। মালা আছে কোথাও? গুড, সবচেয়ে ভালো। বলো। একটু দেখানোর চেষ্টা করব, বিভিন্ন যে মোড় রয়েছে সেই মোড়ে সৃজন দাঁড়াচ্ছে এবং সৃজন দাঁড়িয়ে আশীর্বাদ চাইছে। এদিকে এসো। দরজা খোলো, দরজা খোলো। যাদবপুর বলছে সৃজন এবার জিতছে। ঘরে ঘরে বলছে সৃজন এবার জিতছে। সেটা মানুষ বলছে সৃজন এবার জিতছে। বোনেরা বলছে সৃজন এবার জিতছে। মানুষেরা বলছে সৃজন এবার জিতছে। সাধারণ এই যে মালা মানুষ আছে, ঠিক তার আছে, সঙ্গে চলো। দেখা করার জন্য, তার সঙ্গে এই আসি কথা রে। বলার জন্য পরে পরে আসবো। দাঁড়িয়ে রয়েছেন। এবং এই ছোট ছোট ইমোশন, সেই ইমোশনকেই সৃজন বলছে যে এটা যাদবপুর লোকসভা কেন্দ্রের আবেগ। সৃজন, আরেকটা যে বিষয় বলছিলাম যে যাদবপুর লোকসভা কেন্দ্র দেখো দিদি, নমস্কার। প্রচুর মানে আশীর্বাদ করো। সংমিশ্রণ, রুরাল আরবান সবটা মিলিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের অসুবিধার জায়গাটা কি? মানে গত 5 বছরে কি কাজ হয়েছে, আগামী 5 বছর কি কাজ হবে?
কি বলছেন সাধারণ মানুষ, যেহেতু যাদবপুর একটা মিশ্র কেন্দ্র, মিশ্র কেন্দ্র? না ঠিক, যাদবপুর গড়পড়তা সিটের থেকে অনেক কঠিন কনস্টিটিউয়েন্সি ইন দ্য সেন্স যাদবপুরে একদম কলকাতা শহরের প্রাইম এলাকাগুলিও আছে, একদম রুরাল অঞ্চল আছে, গ্রাম অঞ্চল আছে, মফস্বল আছে, ফলত সব মিলিয়ে খুবই মিক্সড কনস্টিটিউয়েন্সি এবং বিভিন্ন এলাকার মানুষের দাবি দাওয়ায় বিভিন্ন তারতম্য আছে। পাশে থাকবেন সৃজন। তার মধ্যে দাঁড়িয়ে কতগুলো কথা, এক তো হচ্ছে জিনিসের দাম যেভাবে বেড়েছে, চাকরি নেই, 100 দিনের কাজটা গ্রাম শহর অ্যালাইক এফেক্ট করেছে, বন্ধ হয়ে যাওয়াটা, স্কুল কলেজ হসপিটাল কতগুলো অসুবিধা আছে যেগুলো আমি অ্যাড্রেস করার চেষ্টা করছি এবং বিভিন্ন অ্যাসেম্বলির জন্য আশীর্বাদ চাই, বিভিন্ন এলাকার জন্য বিভিন্ন আমাদের পরিকল্পনা আছে, সেগুলো বাস্তবায়িত করতে চাইছি। আমি আবার একটু দেখাবো যে এই যে ঠিক এইভাবেই ফুল নিয়ে, মালা নিয়ে সৃজনের জন্য অপেক্ষা করছেন কালিকাপুরের সাধারণ বাসিন্দারা। যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআই বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী ঠিক যেমনটা বলছিলাম যে এই কেন্দ্রকে ঘিরে অনেক তারতম্য, তার কারণ যাদবপুর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রের পাশাপাশি একটা মিশ্র কেন্দ্র। মানে বলছিলি যে অনেক দাবি, অনেক ধরনের দাবি। কি কি ধরনের সমস্যা? গত 5 বছর যিনি এমপি ছিলেন তিনি কি করেছেন? তাহলে কিচ্ছু করেনি। পার্লামেন্টে তার উপস্থিতি তুমি খেয়াল করো, ওয়ান অফ দ্য ওয়ার্স্ট পারফর্মিং এমপিস, এবং পার্লামেন্টের ভিতরে আশীর্বাদ চাই। শুধু তিনি কেন, গত 3টে টার্মে যাদবপুর তার এমপিকে পায়নি। ফ্যাক্ট ফিগার সহ এই কথা আমি বলতে পারি। আশীর্বাদ চাই, পাশে থাকবে। মানুষ বলছেন, সাধারণ মানুষ হ্যাঁ বলছেন তো, আমি সেই এমপিকে খুব দোষ দিই না, কারণ তিনি সেই বিরল এমপি যিনি তৃণমূল সরকারে থাকাকালীন তৃণমূলের এমপি হয়ে করোনার সময় জাল ভ্যাকসিন খেয়ে গেছিলেন, যাকে তার নিজের সরকার জাল ভ্যাকসিন দিয়ে দেয় যে এমপিকে, তিনি আর মানুষের জন্য কি করে কাজ করতে পারবেন? থ্যাংক ইউ, পাশে থাকবেন। আমি মানুষকে গিয়ে কখন বলছি যে ধরো সুভাষগ্রামে বা ভাঙড়ে ভালো হাসপাতাল দরকার, রেল স্টেশন, সোনারপুর রেল স্টেশন, গড়িয়া রেল স্টেশনে আন্ডারপাস দরকার, আশীর্বাদ চাই। যাদবপুরে বৃষ্টির জল ধরে রাখার একটা জলাধার দরকার, বা ধরো ক্যানিং লক্ষ্মীকান্তপুর নামখানা লাইনে লোকাল ট্রেন বাড়ানো দরকার, মেট্রোটাকে গড়িয়া থেকে বারুইপুর নিয়ে যাওয়া দরকার, বা ধরো বারুইপুরে একটা কোল্ড স্টোরেজ দরকার সবজি রাখার, লিচু পেয়ারা অত্যন্ত বিখ্যাত, তার ফল প্রসেসিংয়ের জন্য ইন্ডাস্ট্রি দরকার। সোনারপুরে একটা ভালো দেখো, সোনারপুরে একটা আইটি পার্ক বুদ্ধবাবু শিলান্যাস করে গেছিলেন, আজ অবধি সেই জমি পড়ে রয়েছে, কোনো এগোয়নি। এরকম অনেকগুলো কথা আছে, পাশে থাকবেন। চম্পাহাটির ফ্লাইওভার, যে কাজগুলো যাদবপুরে করা বাকি, করা যেত, এমপিরা করেননি, আমি সেই কাজগুলো সব শেষ করার চেষ্টা করব। তুমি যখন বুদ্ধবাবুর কথা বললেই তখন এই কথাটা না বললেই নয়। 2011-তে বুদ্ধদেব ভট্টাচার্যের মিছিল, তখন আমরা ছোট, আমরা দেখেছি, ভিডিও দেখেছি, এবং সেই র্যালিতে শয়ে লোক, মানে গিজগিজ করছে মাথা, কালো মাথা, কিন্তু তারপর বুদ্ধদেব ভট্টাচার্য হেরে গেলেন। আমি যদি উল্টো দিক থেকে তোমায় বলি, যাদের এত সরকার মন্ত্রী শান্ত্রী ঢাল তরোয়াল, তারা মিটিং ডাকলে লোক হয় না কেন গো? আশীর্বাদ করো। সব 100 দিনের কাজের লোক, বিভিন্ন সরকারি প্রকল্প পাওয়া মহিলা, ছোট ব্যবসায়ী, টোটো চালক, অটো চালক, সব তুলে নিয়ে গিয়ে তারপরেও তাদের ওপর থেকে দেখলে তাদের চুলের থেকে টাক বেশি হয়ে যায়। আর আমাদের যুব সংগঠন, পাশে থেকো দাদা, আমাদের শুধু যুব সংগঠন একটা ব্রিগেড সমাবেশ করার ক্ষমতা রাখে, তার মানে আমাদের পার্টির সাথে একটা অত্যন্ত কমিটেড ফোর্স আছে, যেটা নিয়ে আমরা গর্ব করতে পারি, যারা আমাদের এই ভিড়ের মূল চালিকা শক্তি। নাও ইট ইজ আওয়ার টাস্ক, আমরা আমাদের এই কমিটেড সাপোর্ট বেসটাকে নিয়ে আমরা কিভাবে মানুষের, বৃহত্তর মানুষের কাছে পৌঁছবো। আশীর্বাদ চাই। আমি তোমার কথা সূত্র ধরেই আসি যে যুব সংগঠন যারা শুধুমাত্র ব্রিগেড করানোর জন্য এনাফ, তুমি যা বলছো, তাহলে ব্রিগেডে যে মানুষ হয়েছিল, ইনসাফ যাত্রায় আমরা যে মানুষ দেখতে পেয়েছি, সেই মানুষের ভোট, মানে ভোট বাক্সে সেগুলোর প্রভাব কোথায় পড়ে? যে কঠিন পরিস্থিতিতে আজকে পশ্চিমবঙ্গে আমরা কাজ করছি, আজকের দিনে দাঁড়িয়ে কমিউনিস্ট পার্টির মিটিং মিছিলে যে লোকগুলো আসে, চাকরি চলে যেতে পারে, দোকান বন্ধ হয়ে যেতে পারে, বাড়িঘর ভাঙচুর হয়ে যেতে পারে, সব আশঙ্কা সহ পাশে থাকবেন। সেই মানুষগুলোর কমিটমেন্টকে কোয়েশ্চেন করার ধৃষ্টতা আমার নেই। তারা সকলে আমাদের ভোট দেন এবং তারা সকলে আমাদের হয়ে নামেন, থাকেন। পাশে থেকো দাদা,
আমাদের কাজ আরো বেশি মানুষের কাছে পৌঁছানো, বৃত্তের বাইরে যাওয়া, যেটা মাঝখানে একটু দুর্বল হয়ে গিয়েছিল, এখন আবার সেই মাস কানেক্টটা ফিরে আসছে। মানে তুমি বলতে চাইছো যে আমার যেটা প্রশ্ন ছিল যে এত মানুষ, তাহলে এই যে বিরোধীরা বলছে তোমরা শূন্য, বামেরা শূন্য, সেই প্রভাবটা কেন ভোট বাক্সে পড়ছে না? আমরা শান্তিতে ঘুমাতে পারি, আমরা জেলেও শূন্য, ইলেকটোরাল বন্ডেও শূন্য, এবং এইবারের পার্লামেন্টের পরে বিধানসভা লোকসভায় সিপিএম আর শূন্য থাকবে না, সেটা আমি তোমায় এখনই অ্যাসিওর করতে পারি। মানে হাল ফেরাও লাল ফেরাও, সৃজন বলছে হাল ফিরবে, তাই তো? পাশে থাকবেন, লাল নতুনভাবে ফিরবে। ৭৭-এ যা হয়েছে সেটাকে কাট কপি পেস্ট করা আজকের দিনে দাঁড়িয়ে অবৈজ্ঞানিক, সেটা আমাদের কাজ নয়। আমরা 2024-এর বাস্তবতা অনুযায়ী একটা কমিউনিস্ট পার্টি, মানুষের সাথে তার লিঙ্কেজ এবং আজকের দাবি দাওয়া অনুযায়ী কথা বলার মতো করে তৈরি করছি। পাশে থেকো। এবং তুমি খেয়াল করবে সূর্যোদয়ের সময় থেকেই সেলিমদা আসার পর আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো পরিবর্তন আমাদের পার্টিতে বোঝা যাচ্ছে। পাশে থেকো দাদা। ফলত এই যে আমাদের পার্টি একটা রিভাইভাল ফেজের মধ্যে দিয়ে আছে, রেজারেকশন, পুনর্জন্মের পুনরুজ্জীবনের ফেজের মধ্যে আছে, আমি নিশ্চিত খুব দ্রুত মানুষের, কমিউনিস্ট পার্টিকে মানুষ যেভাবে দেখতে চান, কমিউনিস্ট পার্টি সেইভাবে মানুষের সাথে যোগসূত্র আবার তৈরি করে ফেলবে। আমার একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে সোমনাথ চট্টোপাধ্যায়, তারপরে মালিনী ভট্টাচার্য, যারা রিপিট করেছে, তারপর 2009-এ হাতছাড়া হয়েছে বামেদের শক্ত ঘাঁটি, যেটা আমরা বলি যাদবপুর। তার মানে সৃজন কনফিডেন্ট যে 2024-এ সেই শক্ত ঘাঁটি আবার ফিরবে, পুনরুজ্জীবন হবে। অবশ্যই, তুমিই তো বললে যাদবপুরে রুজি রুটির পুনঃসৃজন হবে, পুনঃসৃজনের জন্যই সৃজন নেমেছে। পাশে থাকবেন, আশীর্বাদ চাই। আমরা আসবো, আমরা আরো অনেক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। এখনো সারা দিন বাকি, সৃজনের পায়ে হেঁটে প্রচার বাকি, জনসভা বাকি, অনেক অনেক উত্তর। যাদবপুর যেহেতু একটা খুব গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র, সেজন্য এই লোকসভা কেন্দ্র নিয়ে মানুষের অনেক প্রশ্ন রয়েছে, আর সেই প্রশ্ন আমরা তুলে ধরবো সৃজনের কাছে। আমরা রুজি রুটির দাবি দাওয়া নিয়ে লড়তে নেমেছি। মানুষের কাছেও আমার এই আবেদন, আমাদের কর্মীদের কাছেও বলার, শেষ 7-8 দিন এই কথা গিয়ে বাড়ি বাড়ি যাবে। 100 দিনের কাজের টাকা ফেরাতে হবে, পারলে 200 দিনের কাজ বাড়াতে হবে। জিনিসের দাম কমাতে হবে। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, কারেন্ট, ওষুধ, প্ল্যাটফর্ম টিকিট, মোবাইল রিচার্জের টাকা, দুধের প্যাকেট, খাবার, সবজি পাতি সবকিছুর দাম বেড়েছে। এ বড় ফুল ছোট ফুল মিলে দাম কমাবে না। দাম কমানোর জন্য লাল ঝান্ডাকে লাগবে। চাকরি চাই। কম বয়সী ছেলেমেয়েরা হয় বেকার হয়ে বসে আছে, আর যারা বেকার নয় তাদের এমন কাজ দিয়েছে সেই কাজের কোনো সিকিউরিটি নেই। 14-15 ঘন্টা খাটিয়ে নিচ্ছে, যখন তখন ছাঁটাই করে দিচ্ছে, ইচ্ছে মতো মাইনে দিচ্ছে না। তাহলে তার জন্য লড়তে হবে। তৃণমূলের লোকেরা বলতে শুরু করেছে যে সরকারি প্রকল্প তাদেরকে ভোট না দিলে বন্ধ হয়ে যাবে। আমি সিপিএম এর প্রার্থী হিসেবে আপনাদের কাছে বলে যেতে চাই, বিশেষত মায়েদের কাছে, কোনো সরকারি প্রকল্পের টাকা বন্ধ হবে না, বরং ডবল করানোর চেষ্টা করবো যদি সিপিএম এর এমপি হই। প্রতাপনগর বাজার থেকে বেরিয়ে তিনি এই মুহূর্তে স্ট্রিট কর্নার, সেখানে বক্তব্য রেখেছেন। বক্তব্যে শোনা গেল ডবল চাকরি, সেই আবার ডবল না, ডবল চাকরি বলিনি, আমি বলেছি সরকারি প্রকল্পের টাকা বন্ধ হবে না, বরং আমি এমপি হলে ডবল করানোর চেষ্টা করব। মানে নাম দিয়েছে ভান্ডার, কিন্তু মা কাকিমাদের হাতে ভাঁড় ধরিয়ে ভান্ডারটা চলে গেছে পার্থ চ্যাটার্জির ঘরে। মানুষের টাকা মানুষের কাছে ফিরিয়ে আনা, আমাদের দলে কোনো পার্থমানিক জ্যোতিপ্রিয় নেই, ফলত চুরি করার কেউ নেই। তাহলে আমি যদি কোনোদিন সুযোগ পাই, আমরা যদি কোনোদিন সুযোগ পাই, আজকে যিনি 1000 টাকা পাচ্ছেন তিনি কালকে 2000 টাকা পেতেই পারেন। এই প্রতিশ্রুতি নিয়ে, আমি প্রতিশ্রুতি শব্দটা বলবো না, শব্দটাকে একটু অন্যরকম করে বলবো, প্রস্তুতি নিয়ে মানুষের কাছে যাচ্ছি এবং মানুষ তাতে সমর্থন করছে। সৃজন কি একটু আক্রমণাত্মক হয়ে পড়ছে? মানে যত ভোট আসে মাতব্বরদের দেখে নেব, প্রকল্প কে আটকায়, আমরা সবাই মিলে চলে যাব, কার বাবার কত দম, একটু আক্রমণাত্মক হয়ে পড়ছে? আমি এমনিতে গুড বয়, প্রয়োজন হলে ব্যাড বয় হতে হবে, কিন্তু সেটা তৃণমূলের উপর নির্ভর করবে যে তৃণমূল নিয়মকানুনের মধ্যে কতটা চলবে। সৃজন ব্যাড বয় হতে পারে পরিস্থিতি সাপেক্ষে। ছাত্র আন্দোলনের দীর্ঘ অভিজ্ঞতা আছে, তৃণমূলকে জিজ্ঞাসা করো, পুলিশকে জিজ্ঞাসা করো, আমি কি বলবো। ভোটটা কি ব্যাড বয় হয়ে করাবে? মানে ব্যাড বয় থাকবে ভোটের দিন? চাইছি গুড বয় হতে, চাইছি সৃজন ভালো ছেলে, মুখে সারাক্ষণ হাসি, এইভাবেই থাকতে।
বাকিটা তৃণমূলের ওপর ডিপেন্ড করবে, পুলিশের ওপর ডিপেন্ড করবে। মানুষ তার ভোট দিতে পারলে আমার মুখে হাসি থাকবে সারাক্ষণ, আর মানুষ যদি ভোট দিতে না পারেন তাহলে যেরকম যেরকম করতে হয় সেগুলো করতে হবে, হুঙ্কার মানে সৃজন হুঙ্কার দিচ্ছে কার্যত। নম্র গলায় কিন্তু দৃঢ়ভাবে। একটা বিষয়, প্রতাপনগর বাজারে আমি গেছিলাম, ব্যবসায়ীদের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে ভালো নেই। আমি প্রশ্ন করলাম কেন ভালো নেই, বললো ব্যবসা হচ্ছে না। এর পেছনেও তো মূল্যবৃদ্ধি একটা বড় কারণ। কোভিডের পরে মানুষের ব্যবসা মার খেয়েছে, জিনিসের দাম চচ্চর করে বেড়েছে। তুমি বোঝো, তেলের দাম বাড়লে ট্রান্সপোর্ট কস্ট বাড়ে, সব কিছুর দাম বাড়ে। এখন এগুলো দেখবে কে? মানুষের আয় কমছে, ব্যয় বাড়ছে, চাকরিতে রোজগার কমছে, অন্যান্য বিভিন্নভাবে রোজগার কমছে, ব্যবসায় রোজগার কমছে, এদিকে জিনিসের খরচ বেড়ে চলেছে। তাহলে আম্বানি আদানিদের থেকে ওয়েলথ ট্যাক্স বেশি নিয়ে মানুষকে ভর্তুকি দিয়ে জিনিসপত্রের দাম কমানো এবং কাজের বন্দোবস্ত করাটা সরকারের কাজ। সেগুলো তারা যদি না করেন তাহলে ন্যাচারালি ওই কারণেই আমি বললাম যে পার্লামেন্টটা টিকটকারদের জায়গা না, পার্লামেন্টে এই কথাগুলো বলতে হয়। সেগুলো যদি না করে তাহলে যা অবস্থা হচ্ছে তাই হচ্ছে। আমি এই কারণে মানুষকে গিয়ে বলছি যে সিরিয়াস পলিটিক্যাল কথাবার্তা, মানুষের জীবন জীবিকার ইস্যু ফিরিয়ে আনা উচিত, তাহলে এই সমস্যাগুলো সমাধান হবে। একদমই, আরো অনেক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। এখনো অনেক কর্মসূচি বাকি, দ্বিতীয়ার্ধের প্রচারও বাকি। আমরা থাকবো সৃজনের সঙ্গে। চায়ের কাপে চুমুক দেওয়া হোক কিংবা এই ধরনের যে আড্ডা ঠেক রয়েছে, এখানে কিন্তু সবচেয়ে বেশি আলোচনা হয় রাজনীতির। সাধারণ মানুষ কি চাইছেন, সাধারণ মানুষ কি পেয়েছেন, কি পাননি, কি তাদের প্রত্যাশা, আমরা সরাসরি সাধারণ ভোটারদের সাথে কথা বলে একটু জানার চেষ্টা করব। মোটামুটি সব কিছুই হয়েছে, কিন্তু সব কিছু হওয়ার ভিতরেও আমাদের পরিপূর্ণ তৃপ্তি পাওয়া যাচ্ছে না। গ্যাসের দাম কমলে ভালো, উন্নয়ন হলে মূল্যবৃদ্ধি হবে। প্রথমার্ধের যে প্রচার সেটা শেষ হয়েছে, এরপরে অনেক কর্মসূচি রয়েছে, কিন্তু খাওয়াটা এই মুহূর্তে ভীষণ গুরুত্বপূর্ণ। বলছে তুমি তো খাদ্য রসিক, আজকে একটু মেনু কি কি মাছ আছে একটু দর্শকদের বলে দাও না। দর্শকরা না ব্যক্তি সৃজনকে ভীষণভাবে জানতে। আজকে ডাল, আলু ভাজা, কুমড়ো ভাজা, দুরকম মাছ দেখতে পাচ্ছি আমি। তার মানে আজকে সেটা স্পেশাল মেনু হয়েছে। যাই হোক, সেটা সম্ভবত তোমাদের অনারে। তোমরা খেয়ে দেখো। আমার তো হালকা খাবারে এই সময়ের মধ্যে যতটা পারা যায় হালকা খাবার খেয়ে থাকা, পেটটা ভরে, মনটা ফুরফুরে থাকে। আবার বিকেল থেকে আবার যেমন হয়ে গেল, তো অনেক দিন, 2 মাসের বেশি হয়ে গেল এই করেই চালাচ্ছি। এবং মাঝে মধ্যে ধরো ঈদের দিন 19টা জায়গায় নিমন্ত্রণ রক্ষা করতে করতে গেছি, এবং সেই দিন একটু হেভি খাওয়া হয়ে গিয়েছিল ন্যাচারালি। এরকম কোনো কোনো দিন থাকে। দোলের দিন এবার খান 5-6টা নিমন্ত্রণ ছিল রাত্রিবেলা, ডিনারে 5-6টা নিমন্ত্রণ। আমি যেহেতু খেতে ভালোবাসি, আমি কোনোটাই না করিনি, কিন্তু খুবই মনের দুঃখে কম্প্রোমাইজ করতে হয়েছে কিছু কিছু জায়গায়। সৃজনের প্রিয় খাবার কি? মাখন ভাত, আলু সেদ্ধ দিয়ে, আর একেবারে বিরিয়ানি। বিরিয়ানি। মাছ মাংসের মতো কোনটা পছন্দ? মাছটা আস্তে আস্তে বেশি ভালো লাগছে। কেন? মাছটা বেশি ভালো লাগছে, তবে পাঁঠার মাংস পেলে আর কিছু চাই না। সামুদ্রিক মাছ? যে কোনো ফিশ। আমি মাছ খুব ভালোবাসি এমনি, আদারওয়াইজ আগেই ভালোবাসতাম, এখন আরেকটু আরও ভালো লাগছে। আর মাটন আর মাছ, আমি তোমায় বলবো এই দুটো আমার প্রিয়। আরেকটা হচ্ছে যে গরম থেকে নিজেকে সুস্থ রাখার জন্য কি বাড়তি কোনো মানে টক দই বা জল বেশি করে বা ওআরএস এই ধরনের? জল খাওয়ার চেষ্টা করছি। খুব যে নিজে মাথা দিয়ে খেতে পারছি তা না, কিন্তু প্রচারে বেরিয়ে অনেক সময় রাস্তায় দুপাশে যারা দাঁড়িয়ে থাকছেন তারা কখনো একটু ফ্রুট জুস, কখনো জল, কখনো ওআরএস, গ্লুকন্ডি, তারাই এগুলো দিতে দিতে যাচ্ছেন, এবং তখন টকাটক টকাটক খেতে খেতে যাচ্ছি। তারাও একটু খুশি হচ্ছেন খেলে, প্লাস আমারও শরীরে যা দরকার সেটা হয়ে যাচ্ছে। তো সেইভাবে চলছি। খুব যে আলাদা করে বাড়তি খুব নিজে প্ল্যান করে
কোনো একটা প্রিকশন নেওয়া, সেই সবের খুব বালাই অনেক দিনই উঠে গেছে। ভোট এসছে বলে নতুন করে ভাবার কারণ নেই। সৃজনের পাতে মাছ এসে গেছে, আর সৃজন খুব মন দিয়ে খাচ্ছে, কিন্তু আজকে ওর কোনো বিরতি নেই, তার কারণ আজকে সারাক্ষণ আমরা ওর সঙ্গে। সৃজন, একটা জিনিস আমি একটু জানতে চাই, যাদবপুর একটা শব্দ, আমি যদি বলি যাদবপুর বলতে সৃজন কি বোঝে, কি বোঝে? যাদবপুর জানে আমার প্রথম সব কিছু, বড় হওয়া, জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা, খেলাধুলা, প্রেম, প্রেম ভাঙা, আবার প্রেম, সবই যাদবপুর। একটা বিষয়, সোমনাথ চট্টোপাধ্যায়কে যখন মমতা বন্দ্যোপাধ্যায় হারিয়েছিলেন, স্টলওয়ার্ড সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো স্টলওয়ার্ড, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স ছিল 29, তুমি 31। আমরা প্রত্যেকে বলছি তরুণ, রাজনীতিতে তরুণ, বয়সে তরুণ, যদিও তুমি ছাত্র রাজনীতি করেছো, কিন্তু কোথাও গিয়ে সেইবার যে মিরাকল হয়েছিল, মনে হচ্ছে যে এবার সৃজন সেরকম কিছু মিরাকল ঘটাবে। সেবারও তো মমতা ব্যানার্জি নিজের জন্য যেতেননি, পোস্ট ইন্দিরা গান্ধী হত্যা, একটা পরিবেশ, সব মিলিয়ে যাদবপুর দেখো, পরিষ্কার কথা, যাদবপুরের মানুষ সচেতন মানুষ, তারা রুজি রুটির অভিজ্ঞতায় বুঝতে পারছেন যে তৃণমূলের তোলাবাজি আর বিজেপির দাঙ্গাবাজি এটা স্যুট করছে না। তাহলে কি করা যায়? একটা পলিটিক্যাল ভ্যাকুয়াম তৈরি হয়েছে। আমি বলছি না কালকেই আমরা পালে পালে 100-এ 100 পেয়ে যাব, কিন্তু ইট ইজ আওয়ার টাস্ক। এবং এই নির্বাচনে আমি কেন কনফিডেন্ট, আমরা অত্যন্ত সুদক্ষভাবে এটা পেরেছি এই ভ্যাকুয়ামটায়, এই শূন্যতাটার মাঝখানে ঢুকে পড়ে আমাদের রুজি রুটির কথা বলতে। তুমি অন্যান্য জায়গায় এতদিন গত 2-3টি ইলেকশনে যে পলিটিক্যাল বাইনারি দেখেছো, ইভেন যাদবপুরেও তৃণমূল বিজেপি, তুমি কিন্তু যাদবপুরে ঘুরে সেই বাইনারিটা পাবে না। এখানে কিন্তু তৃণমূল আর বিজেপির মধ্যে মূল লড়াই তা হচ্ছে না। এখানে সিপিআইএম একটা শক্তি এবং এমনভাবে নেমেছে যে জেতার জন্য নেমেছে। পঞ্চায়েতেই আমরা দেখেছি, পৌরসভাতেই আমরা দেখেছি যে সিপিআইএম 2 নম্বরে উঠে এসেছে। আমি ওই একটু আগে তোমার সাথে গল্প করছিলাম, হাল ফেরাও লাল ফেরাও, ঠিক পুরনো লাল সবটা ফেরানোর জন্য আমরা নেমেছি তা না। আমি তখনও বললাম তোমাকে, আজকের বাস্তবতা অনুযায়ী একটা নতুনভাবে লাল তৈরি করার কথা আমরা বলছি। এই যে তৈরি করার কথা, এইটা মানুষ সাড়া দিচ্ছেন, দেখছেন এই ছেলেমেয়েগুলো সিরিয়াসলি রুজি রুটির কথা বলছে। এটা আমার ক্ষেত্রে সত্যি, প্রতিকূলের ক্ষেত্রে সত্যি, দীপশিতার ক্ষেত্রে সত্যি, সায়নের ক্ষেত্রে সত্যি, মীনাক্ষীদি বা শতরূপদা যারা ভোটে দাঁড়ায়নি, কলতান্দা, তাদের ক্ষেত্রেও সত্যি। মানুষ এটার সাথে কিন্তু রিলেট করছে। রেড ভলান্টিয়ারের কাজ, বিভিন্ন লড়াই আন্দোলনে নিঃস্বার্থভাবে লড়ে যাওয়ার যে অভিজ্ঞতা মানুষ দেখছেন, এটা আমাদের ইউএসপি। আমরা এটাকে সামনে রেখে এগোতে চাইছি এবং আই থিঙ্ক যাদবপুরে এটা আমরা ভালোভাবে পেরেছি, মানুষ সমর্থন করবে। যখন তুমি খেতে খেতে কথা বলো, মাছের কাঁটা ফুটে গেলে কিন্তু খুব বিপদ, গলায় যদি কাঁটা ফুটে যায়। আমি একটা যে শক্তি প্রদর্শনের কথা তুমি বলছো, সেই শক্তি প্রদর্শনের দিক থেকে এই মুহূর্তে যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল এবং বিজেপির অবস্থান কি? তৃণমূল সরকারি দল, পুলিশ প্রশাসন বাদ দিয়ে দাও, তৃণমূল দুদিনে পাতলা হয়ে যাবে। পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশনকে কেন্দ্র করে তৃণমূলের সেট আপটা তৈরি হয়েছে। নিজের ব্লক সভাপতিকে তৃণমূল যত বিশ্বাস করে, তার চেয়ে বেশি বিশ্বাস করে থানার ওসিকে। তাহলে আমাদের কাজ হলো পুলিশ প্রশাসনকে এটা আবেদন করা যে তারা যাতে নিউট্রাল থাকে। পুলিশ প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করলে তৃণমূল কংগ্রেসের সিন্ডিকেটের টাকা আর তোলাবাজির টাকা বুঝে নিতে যাদবপুরে অন্তত সিপিএমের বেশিক্ষণ লাগবে না। কিন্তু তৃণমূল একটা ফ্যাক্টর টু রেকন উইথ। আরেকটা কার কথা বললে, অ্যাজ গুড অ্যাজ নাথিং। এসইউসিআইও লড়ছে, আইএসএফও লড়ছে, বিজেপিও লড়ছে। লড়াই হচ্ছে সিপিএম তৃণমূলে। এখন সেই লড়াইতে আমরা কতটা এগোতে পারবো, আমি মানুষকে অনুরোধ করছি বিজেপিকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। যদি সত্যি সিপিএম তৃণমূলের লড়াই হয়, তাহলে তো প্রতিদ্বন্দ্বী যিনি, তিনি তো, তার তো একটা তারকা তকমা রয়েছে, তারকা প্রার্থী, ব্র্যান্ড। অনেক মানুষ, এখনো অনেক প্রান্তিক মানুষ যেটা চায়, এক্স্যাক্টলি সেলেব, এই বিষয়টাকে তারা মানে সামনে এলে তারা একটুখানি আবেগ ঘন হয়ে যায়। হ্যাঁ, তো এইটা গিয়ে কোথাও নিশ্চয়ই কাজ করবে না। আমারও তো যে একটা দুটো অভিজ্ঞতা হয়েছে, আমার সায়নীর অভিনয় ভালোই লেগেছে, ভালো অভিনয় করে। ওইটু অভিনয় করলেই হয়তো, মানে আমি বলছি চলচ্চিত্রে অভিনয় করলেই হয়তো আরেকটু ভালো করতো। এখন কেউ কেউ বলছে রাজনীতিতেও অভিনয় করছেন সায়নী। আমার আই উইশ হার অল দ্য বেস্ট। প্রশ্নটা সায়নী না, দেখো যাদবপুরে
তৃণমূলের প্রার্থী খুব বড় বিষয় না। প্রশ্নটা হলো তৃণমূলের একটা অর্গানাইজেশন সরকারকে কেন্দ্র করে সব জায়গায় হয়েছে, যে অর্গানাইজেশনটা লুটেরাদের অর্গানাইজেশন, মেশিনারি, সঙ্গত পাচ্ছে পুলিশ প্রশাসনের থেকে। এই অর্গানাইজেশনটাকে কমব্যাট করা আমার কাছে কাজ। সায়নীর সাথে আমার ও আছে, ঠিক আছে, ও সেলিব্রিটি, ও অভিনয় করেছে, ও আমি শুনছি বিভিন্ন জায়গায় স্টেজে উঠে গান গাইছে, নাচছে, ইত্যাদি করছে। ও ওর মতো করে ও ভেবেছে ওইটা করবে, ও করছে, অল দ্য বেস্ট। মাঝে কোথায় বলেছিল যে আমি নাকি ঘুমিয়ে পড়েছি দুপুরবেলা লেপ মুড়ি দিয়ে গরমকালে। তা আমি সেদিন কিছু বলিনি, এইগুলো তো সব কথার জবাব দিতে নেই। তারপরে আমি শুনলাম আমি তো দুপুরবেলা ঘুরছিলাম, ওই নাকি কোনদিন দুপুরবেলা অসুস্থ হয়ে গেছিলো প্রচার করতে করতে। তারপরে যাই হোক, আমি মিডিয়া আমাকে জিজ্ঞাসা করলাম, আমি বললাম যে আমি ওনার দ্রুত আরোগ্য কামনা করি। সায়নীর মতো প্রচার করুক। আমার কেবল এইটুকুই বলার যে লেভেল প্লেয়িং ফিল্ড এনশিওর করতে হবে। রাতের অন্ধকারে এসে পোস্টার ফ্লেক্স ছিঁড়ে গেছে, তোমরা দেখেছো। আমাকে প্রার্থীকে, আমাদের কি কোথাও চারটে ক্ষমতা নেই? 5টা লোক জুটিয়ে দিয়ে যেখান দিয়ে তৃণমূলের প্রচার যাচ্ছে 5টা লোক নিয়ে আমরা গো ব্যাক করিয়ে দিলাম। কিন্তু এগুলো শোভন কোনটা শোভন নয়, কোনটা শালীন কোনটা শালীন নয়, তার কতগুলো ব্যাপার আছে। বিশেষত যাদবপুর, তার গরিমা, তার ঐতিহ্য। আমার কিছু যায় আসেনি, করেছে 4টে লোক, হয়তো তৃণমূল লোক বাড়ি গিয়ে হয়তো টিভিতে দেখিয়েছে আমাকে, আমি লাফাচ্ছিলাম, এইটা ভেবেও খুশি হবে। কিন্তু তৃণমূল অ্যাজ আ হোল যেভাবে থ্রেটেনিং করতে নেমেছে, যেভাবে গুন্ডামি করতে নেমেছে, সেটা অ্যারেস্ট করতে হবে। আমি মানুষের কাছে গত 3-4 দিন ধরে এগুলো শুরু করার পরে আমি যা বুঝতে পারছি, মানুষ মনে মনে আরেকটু এককাট্টা হচ্ছেন যে এগুলো যত করবে তৃণমূলের ভোট তত কমবে। মানে এই প্রসঙ্গে মানে একদম তোমার উত্তর টেনে আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এই যে বললে শালীনতা, সৌজন্যতা, কোথাও গিয়ে যত দিন যাচ্ছে রাজনীতিতে সৌজন্যতা কমছে তো। তৃণমূল বিজেপির হাতে রাজনীতির ক্ষেত্র ভাগাভাগি হয়ে গেলে তাই হবে। দেখো, তুমি সকাল থেকে আমার সাথে ঘুরছো, আমি কোথায় একটা বক্তৃতা করছিলাম শুনেছো, তোমার সাথে আমার আলাপচারিতা হচ্ছে, মানুষের কাছে গিয়ে কী বলছি শুনছো। ভোট কী পাবো সেটা তো 4 তারিখ বোঝা যাবে। আমার কথার মধ্যে তুমি রুজি রুটির বাইরে, পলিটিক্যাল ইস্যুর বাইরে একটা কথাও শুনেছো? এটা কনসাসলি আমরা করছি, তার কারণ আমাদের নির্দিষ্ট আকারে এইটাই পয়েন্ট যে রাজনীতির জগতে মানুষের জীবন, জীবিকা, অর্থনীতি, সংস্কৃতি, মূল্যবোধ, সমাজ ইত্যাদি নিয়ে কথা হোক। রাজনীতিবিদরা যদি টক দই খেলাম না, শাক পাতা কিনলাম না, সুইমিং পুলে সাঁতার কাটলাম, এই করতে শুরু করে দেন, তাহলে রাজনীতির মূল সমস্যাগুলো তো হারিয়ে যাবে। এবার এই করতে তৃণমূল বিজেপিকে বিভিন্ন অন্য কারণে খবরে থাকতে হয়, কারণ তারা লাইভলিহুড ইস্যুস, জীবন জীবিকার কথা বলবে না, কারণ তাহলে দুই দলই মানুষের প্রশ্নের মুখে পড়বে। সিম্পল কথা, ওখানে কংগ্রেস, এখানে বামফ্রন্ট, 100 দিনের কাজ এলো, তৈরি হলো, সবাই কাজ পেল। এখন ওখানে বিজেপি, এখানে তৃণমূল, 100 দিনের কাজ উঠে গেল পশ্চিমবঙ্গ থেকে। যেই রুজি রুটির কথায় আসতে হবে, লোকে তো প্রশ্ন করবে, তোমার জন্য বাবা 100 দিনের কাজটা উঠে গেছে, দুটো পার্টিকেই প্রশ্ন করবে। তুমি দিল্লিতে টাকা বন্ধ করে দিয়েছো আর তুমি এখানে টাকা চুরি করেছো জব কার্ডে। তৃণমূল বিজেপি ফলত রুজি রুটির প্রশ্নে আসতে চায় না। পলিটিক্যাল কন্টেন্ট পলিটিক্সের জগৎ থেকে ন্যাচারালি কমতে থাকে। তাহলে কিছু দিয়ে খবর ভরাতে হবে, তোমাকে NK-TV চালাতে হবে সারাদিন, এটা পলিটিশিয়ানরাও বুঝে গেছে। তারা তখন স্টেজে উঠে মেরে দেবো, কেটে দেবো বলতে থাকে, তারা তখন খেউড় করতে থাকে, তারা তখন গালিগালাজ করতে থাকে, ভাবে ওই দেখো আমি এটা করলে আমাকে টিভিতে দেখাবে। এই করতে গিয়ে তরলীকরণ হচ্ছে, ডাইলিউশন হচ্ছে রাজনীতির সিরিয়াসনেসের থেকেও বড় কথা মানুষের যে বিষয়গুলো, জীবন জীবিকার যে বিষয়গুলো রাজনীতিতে বিবেচ্য হওয়া উচিত ছিল, তারপর তাতে ডানপন্থী বামপন্থী বিতর্ক থাকতে পারে, সেই কথাগুলো রাজনীতি থেকে হারিয়ে যাচ্ছে। আমি যদি তোমায় জিজ্ঞাসা করি, নট মানে আগেন তোমাকে বা তোমার চ্যানেলকে বলার নয়, কিন্তু তুমি আমাকে বলো তো তুমি সিরিয়াসলি শেষ কবে সন্ধ্যাবেলার শোতে, আমি তোমার বোধহয় সকালেও বললাম, পেট্রোল ডিজেলের দাম আলোচনা হতে শুনেছ। তাহলে আমার যুদ্ধটা হলো ন্যারেটিভ, রাজনীতির ভাষ্য তৈরি করা, যে রুটি কাপড়া মাকান কা মুদ্দা রাজনীতির মূল কথা। তারপরে তুমি ধান খেতে গিয়ে টক দই খেলে, ধোঁয়া দেখালে, ওইগুলো আছে, ওগুলো কমিক রিলিফ। কিন্তু ওইটা প্রধান কাজ হয়ে গেলে তখন খেউড় বাড়বে, তখন গালিগালাজ বাড়বে, তখন এইসব হাসি ঠাট্টা বাড়বে, ফাজলামও বাড়বে। আর আসল চাকরি, 100 দিন, স্কুল, কলেজ, হাসপাতাল, জিনিসের দাম, এই কথাগুলো পিছনে চলে যাবে। তুমি যদি জিতে আসো, প্রথম কোন ইস্যুটা নিয়ে গিয়ে তুমি একদম সরব হবে সব থেকে প্রথম? মানে পার্লামেন্টের ভিতরে কাজের অধিকারকে মৌলিক অধিকার করার দাবি জানানো।
আমার জেনারেশনের একটা বড় অংশ বেকার। যারা বেকার নয় তারাও যে ধরনের কাজ করছে তাতে জব সিকিউরিটি নেই, সরকারি কাজ নেই। এসএসসি, টেট, রেল, ব্যাংক, বিমা বলো, সরকারি কাজ লাটে উঠে গেছে, অনিয়ম বেনিয়ম দুর্নীতি। তাহলে কন্ট্রাকচুয়াল কাজ করছে একটা বড় অংশ আমার জেনারেশনে, তাদের 14-15 ঘন্টা খাটতে হচ্ছে, যখন তখন ছাঁটাই, নিয়মিত বেতন দিচ্ছে না। এবং এটা রাজমিস্ত্রি থেকে আইটি সেক্টর কর্মী সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। কাজের ধরন আলাদা হতে পারে, মাইনের প্যাটার্ন আলাদা হতে পারে, কিন্তু জব সিকিউরিটির যে নিরাপত্তাহীনতার প্রশ্নটা সর্বত্র আছে। যখন ইউপিএ 1 বামপন্থীদের 60-62 জন এমপি শিক্ষার অধিকারকে 14 বছর পর্যন্ত মৌলিক অধিকার ঢোকানো গিয়েছিল, আইনে, সংবিধানে করা গিয়েছিল 2009 রাইট টু এডুকেশন অ্যাক্ট। এবার আমার কাজ থাকবে কাজের অধিকার, রাইট টু এমপ্লয়মেন্টকে ফান্ডামেন্টাল রাইট করা। যদি তুমি হেরে যাও, তুমি তো যাদবপুরের বাসিন্দা, ফলে এই প্রশ্নটা করা খুব বোকা বোকা হবে যে তোমাকে কি যাদবপুরের মানুষ দেখতে পাবে? অবশ্যই পাবে, এবং আমরা সেটা কোভিডের সময় বিভিন্ন ক্ষেত্রে তোমরা যারা রেড ভলেন্টিয়ার কাজ করেছো সেটা দেখেছি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে যদি তুমি হেরে যাও তখন কি হবে, কিভাবে মানুষের পাশে থাকবে? আমার ধারণা ব্যক্তিগতভাবে, ঠিক ব্যক্তি আমি বলবো না, কিন্তু সব মিলিয়ে আমাদের যাদবপুরে যা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, খাও না দিও না, মানুষের মাঝে কাজ করতে, মানুষের মাঝে নিজেদের কথাটা নিয়ে যেতে কোনো অসুবিধা হবে না। যদি আমি হেরে যাই তাহলে যেদিন হারলাম সেদিন সন্ধেবেলা থেকে যাদবপুরের মানুষের জন্য রাস্তায় থাকবো। কিন্তু আমি তোমায় বলছি, সব মিলিয়ে যা বুঝতে পারছি, মানুষ যদি নিজের ভোট দিতে পারেন তাহলে যাদবপুরের এমপি হিসেবেই যাদবপুরের মানুষের পাশে থাকার সুযোগটা সম্ভবত আমার বেশি হতে চলেছে। একটা অন্য প্রশ্ন করি, অনেক রাজনীতির কচকচানি হলো, সেটা হচ্ছে যে বউকে সময় কখন দেওয়া হয়? বউ তো গবেষণা করে, তুমি রাজনীতি করো, তো সময়টা কাটানো হয় ফোনে ফোনে কথা হয়ে যায়, ফোনে ফোনে কথা হচ্ছে এখন। আর ও তো মানে আমরা কলেজ জীবন থেকে আলাপ হলো, তো ও আমার এই জীবনটার সাথে অভ্যস্ত। আমি তো শুধু এখন প্রার্থী হয়েছি বলি না, এসএফআই এর রাজ্য সম্পাদক হিসেবেও বহুদিনের এইটা আমার মানে অভ্যেস। আমি বাড়িতে থাকাটা আমার কম হয়ে গেছে অনেক দিন ধরে, তো ফলত তার মধ্যেই বিয়ে করেছি, তার মধ্যেই আছি আমরা একসাথে। সকালবেলা দেখা হয়, রাত্রিবেলা দেখা হয়। আর মানে ছুটি নিয়ে একটা দিন সারা দিন ঘুরতে যাওয়া, সময় কাটানো, এগুলো হয়ই না। মানে কবে লাস্ট হয়েছে মনে পড়ে সৃজন? এখন তো মনে পড়ছে না, কারণ 2 মাস তো ভোটই চলছে। কিন্তু সারাদিন না হলেও মাঝে মধ্যে সন্ধ্যাবেলা লুকিয়ে চুরি একটু সিনেমা দেখে আসা বা কোথাও একটু খেতে বেরোনো, সেটার চেষ্টা করি। তবে ঠিকই যতটা আমি অ্যাডমিট, আমার পরিবারে যতটা সময় দেওয়া উচিত আমি ততটা দিতে পারি না বলেই মনে করি। তাহলে 4 জুনের পরে যাই হোক রেজাল্ট, সবাইকে নিয়ে কি সমুদ্রে যাওয়া হবে? আমি তো পাহাড়ে যেতে বলবো, এখন বাড়ির লোকজন কি বলে। আমি আশা করি সেইটা একটা সময় বার করতেই হবে। একটা বিষয় বোঝা গেল সৃজনের সঙ্গে কথা বলে, যে এই মুহূর্তে ওকে যেটুকু খাচ্ছে শেষটুকু অন্তত ঠিকভাবে খেতে দেওয়া উচিত, অন্তত শান্তিমতো। সেটা হচ্ছে যে তাদের যে ডিকশনারি, সেখানে কোনো হারের বিষয় নেই, অর্থাৎ হয় জিতবো আর তা না হলে শিখবো। যদি হেরে যায় সৃজন, তাহলে সেদিন রাত থেকেই যাদবপুরের মানুষের পাশে থাকবেন, এই অঙ্গীকার কিন্তু এখনই করে দিয়েছে। এবং সব থেকে বড় বিষয়, সেইটা অক্ষরে অক্ষরে পালন করবে কিনা সেটা যাই হয়ে যাক 4 জুনের পরে বোঝা যাবে। উপস্থিত থাকবেন ভারতের ছাত্র ফেডারেশন এর সাধারণ সম্পাদক কমরেড ময়ূক বিশ্বাস, সভাপতি দীপজা ধর, উপস্থিত থাকবেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যের দ্বিতীয়ার্ধের প্রচার শুরু হয়েছে। সকালে আমরা যেমনটা দেখলাম যে ডোর টু ডোর ক্যাম্পেইন, অর্থাৎ প্রান্তিক গ্রামে তিনি পৌঁছে গিয়েছিলেন, কখনো টোটোয় কখনো পায়ে হেঁটে। এবেলা অর্থাৎ বিকেলবেলা তিনি যখন তার দ্বিতীয়ার্ধের প্রচার শুরু করলেন, তখন দেখা যাচ্ছে রোড শো শুরু হয়েছে একদম কবি নজরুল যে মেট্রো স্টেশন রয়েছে সেখান থেকে
গড়িয়া স্টেশন পর্যন্ত। এই যে বর্ণাঢ্য শোভাযাত্রা, সেই বর্ণাঢ্য শোভাযাত্রায় চলচ্চিত্র জগতের অভিনেতা অভিনেত্রীরা তার সমর্থনে এই রোড শোতে অংশ নিয়েছে। দেখা যাচ্ছে শ্রীলেখা মিত্র তিনি রয়েছেন, বাদশাহ মৈত্র রয়েছেন, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তিনিও রয়েছেন, দীপশিতা ঐশী প্রত্যেকেই এসছেন সৃজন ভট্টাচার্যের সমর্থনে এই যে বর্ণাঢ্য শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় অংশ নিতে। ডোর টু ডোর ক্যাম্পেইনের দ্বিতীয়ার্ধের প্রচার শুরু হয়েছে একদম জমজমাট ভাবে, কিন্তু না, এখানে শেষ নয়। এরপরে আরো দুটো জনসভা রয়েছে 10টা সাড়ে 10টা পর্যন্ত সাধারণ মানুষের সঙ্গে। আমি জানতে চাইবো শেষ প্রশ্ন, সৃজন ভট্টাচার্যকে সাধারণ মানুষ, যাদবপুর লোকসভা কেন্দ্রের মানুষ কেন ভোট দেবে? 3টে কারণ। এক হলো সৃজন আক্ষরিক অর্থে অনেকগুলো পরিকল্পনা নিয়ে যাদবপুরের জন্য কাজ করতে নেমেছে। যাদবপুর লোকসভার 25 কোটি টাকা এমপি ল্যাডের 100% খরচা করবে বলে নেমেছে। 2 হলো রুজি রুটির কথাকে রাজনীতির মূল স্রোতে ফিরিয়ে আনতে নেমেছে। এবং 3 হলো দিল্লিতে বিকল্প সরকার তৈরি হবে বিজেপিকে হারিয়ে, সেই সরকারে রুজি রুটির কথা, সেই সরকারকে জনমুখী নীতি গ্রহণ করানোর জন্য বামপন্থীদের শক্তি বাড়ানো প্রয়োজন, তাই সৃজনকে জেতানো প্রয়োজন। এনকেটিভি সফর সঙ্গে ছিল সারাদিন, তোমাকে অনেক শুভেচ্ছা। দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা? আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, তোমরাও ভালো থেকো। ভোটের দিন সবাই নিজের ভোট নিজে দিন, আর যে কটা দফা বাকি আছে গণতন্ত্রের উৎসবে দেখা হবে সবার সাথে। একদমই, ফলত বোঝাই গেল যে 3টে কি মূল কারণ সৃজন ভট্টাচার্যকে ভোট দেওয়ার। মোটামুটি ভাবে সারাদিন আমরা যা দেখলাম, সৃজন কিন্তু নিজের বিষয় অত্যন্ত কনফিডেন্ট, তবে হুঙ্কারও দিয়েছে যদি কোনো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে সৃজন ভট্টাচার্য ব্যাড বয় হতেও কিন্তু ছাড়বে না। ক্যামেরায় তরুণ বিশ্বাসের সঙ্গে পৃথা দাশগুপ্ত, এনকেটিভি বাংলা, যাদবপুর।